Hello guys, welcome to Biology Make Easy by Smart Teaching Biology. আমরা সকলেই বলে থাকি যে বায়োলজি প্রচণ্ড কঠিন সাবজেক্ট। কঠিন না, প্রচণ্ড মুখস্থ করতে হয়, সে কারণে বোরিং লাগে বায়োলজি পড়তে, তাই তো? তোমাদেরও হয়তো সকলে লেগে থাকবে বায়োলজিতে এত এত জিনিস মুখস্থ করা যায় নাকি, এত মুখস্থ করলে তো অন্য সাবজেক্টগুলো পড়তে পারবো না। কিন্তু বায়োলজি ভেবে দেখো, এটা কিন্তু একটা সায়েন্সের সাবজেক্ট, তাহলে এটা নিশ্চয়ই বোঝার কিছু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বায়োলজি বুঝতে পারো, বুঝে পড়তে পারো, তাহলে মুখস্থর কিছু নেই, বরঞ্চ ঘুরে এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হয়ে উঠবে যদি তোমরা বুঝে পড়তে পারো। আর সেই বোঝাটা কিভাবে হয় বা কিভাবে ইন্টারেস্টিং সাবজেক্ট করে তুলতে হবে, সেটা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি। আমি আজকে আমার প্রথম ভিডিও, প্রথম ক্লাস, বডি ফ্লুইড ব্লাড পার্ট 1। তো সকলকে তার আগে বলছি যে তোমরা খাতা কলম নিয়ে একটু বসবে, কারণ কিছু কিছু নোটস আমি বলে দেবো, সেগুলো একটু লিখে নেবে। কিছু কিছু পয়েন্ট, বেশি কিছু লিখতে হবে না, আমি নোট লেখাবো না আর গিয়ে বলবো যে মুখস্থ করে নেবে, তেমন না। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দেবো, যাতে করে তোমাদের বায়োলজি সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট জাগে, সেই কারণে। ঠিক আছে, চলো তবে শুরু করা যাক। তাহলে আজকে আমরা কি কি দেখবো বা কি কি আলোচনা করব? একটা বডি ফ্লুইড, তার অ্যামাউন্ট কত, কি ধরনের বডি ফ্লুইড রয়েছে, প্লাজমা, প্লাজমার মধ্যে কি কি থাকে, আরবিসির অ্যামাউন্ট কত, হিমাটোক্রিট কি, এরিথ্রোপয়েসিস কি, আরবিসির সাইজ, শেপ, স্ট্রাকচার, ফাংশন, হিমোগ্লোবিনের সিনথেসিস, হিমোগ্লোবিনের স্ট্রাকচার, টাইপ, ফাংশন, হিমোগ্লোবিন কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে, কিভাবে ধ্বংস হয়, এবং শেষে অ্যানিমিয়া কি, পলিসাইথেমিয়া কি। চলো শুরু করছি আজকের প্রথম টপিকের প্রথম অংশ, বডি ফ্লুইড। বডি ফ্লুইডটা কি না, আমাদের শরীরের তরল পার্টটা হচ্ছে বডি ফ্লুইড। বডি ফ্লুইডের অ্যামাউন্ট কত হবে না, অ্যামাউন্টটা হলো একজন প্রাপ্তবয়স্ক লোকের যত ওজন হয় তার 60% আমাদের বডি ফ্লুইড থাকে। কি ধরনের বডি ফ্লুইড থাকে? প্রধান বডি ফ্লুইডের নাম মনে রাখবে, সেটা হচ্ছে প্লাজমা বা রক্ত। এছাড়াও আর কি কি থাকে? এছাড়া লসিকা থাকে, সিএসএফ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সিএসএফ কোথায় থাকে? সিএসএফের নাম দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা বায়োলজিক্যাল নামের তাৎপর্য আছে। তুমি যদি প্রত্যেকটা নাম ভেঙে তার তাৎপর্য বের করতে পারো, তবে সেই নাম থেকে কি কি বোঝা যাচ্ছে অনেক ইনফরমেশন তুমি পাবে সেই নাম থেকে। দেখো, আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো সিএসএফ। সিএসএফ মানে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে সেরিব্রো মানে কি? সেরিব্রাম মানে ব্রেন, স্পাইনাল মানে স্পাইনাল কর্ড মানে ফ্লুইড। তাহলে যে ফ্লুইডটা সেরিব্রো আর সেরিব্রাম আর স্পাইনাল কর্ডে থাকে, তাকে বলবো আমরা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আচ্ছা দেখো, এটা ভেবে দেখো তো, যে আমাদের বডিতে ম্যাক্সিমাম বডি ফ্লুইডের মধ্যেই তো রক্ত। তাহলে যদি রক্ত থেকে থাকে, রক্তের কাজটা কি? রক্তের কাজ হলো আমাদের কোষকে তার পুষ্টি প্রদান করা, অক্সিজেন সরবরাহ করা, এবং কোষের যাবতীয় মেটাবলিক যে বর্জ্য পদার্থ আছে সেগুলোকে বাইরে নিয়ে এসে হৃদযন্ত্রের মাধ্যমে বের করে দেওয়া। এটাই তো রক্তের কাজ। এবার ভেবে দেখো, যদি আমাদের বডিতে রক্ত থাকে, তাহলে রক্ত ছাড়া আর আদার্স যে বডি ফ্লুইডগুলো আছে সেগুলো থাকার দরকার কি? রক্তটা থাকলেই তো হতো। কেন থাকে না, আমাদের বডিতে কিছু কিছু অংশ আছে যেখানে ব্লাড সাপ্লাই যেতে পারে না বা রক্ত সংবহনতন্ত্র যেতে পারে না। সে কারণে কি হয়, সেখানেও তো কোষ আছে, সেই কোষগুলোকে বাঁচার জন্য তো পুষ্টি দরকার, অক্সিজেন দরকার। তো সেখানে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করবে কে? না এই সিএসএফ, লসিকা, সাইনোভিয়াল ফ্লুইড। আমাদের চোখে আছে অ্যাকোয়া শিমার, ভিট্রিয়া শিমার, কানের মধ্যে এন্ডোলিম, পেরিলিম। এরা হচ্ছে গিয়ে ব্লাড যেসব স্থানে যেতে পারে না সেই সব স্থানে গিয়ে এরা কোষকে পুষ্টি প্রদান করে এবং কোষের যাবতীয় মেটাবলিক যে পদার্থগুলো আছে সেগুলো বের করে আনে। তাহলে দেখো, ব্রেনে স্নায়ু কোষকে জীবিত রাখার জন্য সিএসএফ দরকার, স্পাইনাল কর্ডে স্নায়ু কোষকে জীবিত রাখার জন্য কি সিএসএফ দরকার। এছাড়া চোখের মধ্যে অ্যাকোয়াশিমার, ভিট্রিয়াশিমার, সেগুলো হচ্ছে গিয়ে চোখের বিভিন্ন অংশকে, কোষকে সজীব রাখে। কানের মধ্যে এন্ডোলিম, গাঁটের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড, লসিকা বা ইন্টারস্টিসিয়াল স্পেস আমাদের যেখানে আছে, যেখানে ব্লাড পৌঁছতে পারে না, সেখানের কোষগুলিকে পুষ্টি প্রদান করবে কে? লসিকা। এবার আমরা চলে আসবো প্লাজমা। তাহলে পরের স্লাইড শুরু করছি। প্লাজমা মানে রক্ত। ঠিক আছে, দেখো, রক্ত, রক্ত কি নিয়ে গঠিত হয়? তার আগে বলে রাখি কিছু, তোমরা
কাগজ কলম রেডি রাখবে, আমি কিছু কিছু ইনফরমেশান দেবো, সেগুলো জাস্ট লিখে রাখবে। দেখো এই ছকটার মধ্যে আমরা যদি এই ছকটাকে মুখস্থ করতে পারি বা রপ্ত করতে পারি, তবে আমরা রক্ত কি জিনিস বা রক্তের মধ্যে কি কি থাকে, রক্তের উপাদান কি, প্রত্যেক সমস্ত জিনিসটা আমাদের হস্তগত হয়ে যাবে। ঠিক আছে, তবে আমি এই ছকটা তোমাদেরকে মুখস্থ করতে বলবো না, কিভাবে বুঝে মনে রাখতে হয় সেই জিনিসটা আমি আজকে বলে দেবো তোমাদের। মুখস্থ তো সকলে করতে পারে, কিন্তু যদি বুঝে না মুখস্থ করো তবে সেই মুখস্থ কিন্তু বেশি দিন মনে থাকবে না। তাহলে মনে রাখার জন্য শুরু করছি। দেখো রক্ত, রক্তর প্রধান উপাদান কি? প্রধান দুটো উপাদান থাকে, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর একটা রক্তকোষ বা রক্তকণিকা। এবার তার আগে আমরা অ্যামাউন্টটা জেনে নিই, কত পরিমাণ রক্ত একটা হিউম্যান বডির ক্ষেত্রে থাকে। দেখো তোমাদের আজকে একটা সিম্পল একটা রুলস শিখিয়ে দিচ্ছি। যখন কোনো কিছু বায়োলজিতে হিউম্যান বডিতে পরিমাণ বলবে তখন সবসময় দুটো ভাগে ভাগ করে নেবে, কারণ একটা ফিমেলের ক্ষেত্রে হবে, একটা মেলের ক্ষেত্রে হবে। এবার সাধারণত মেলের ক্ষেত্রে যে কোনো জিনিসের পরিমাণ বেশি হয়, কারণ কি মেলের শক্তি বেশি, সেটার জন্য নয়, মজা করলাম। ঠিক আছে, মেলের ক্ষেত্রে সাধারণত উপাদানগুলো বা পরিমাণগুলো বেশি হয় ফিমেলের থেকে। তাহলে রক্ত, রক্ত কত থাকে মেলের ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে রক্ত থাকে প্রায় 5 লিটারের মতো, আর ফিমেলের ক্ষেত্রে বা মেয়েদের দেহে রক্ত থাকে 4.5 লিটার, একটু কম থাকে। ঠিক আছে, এবার আমরা আসবো রক্তের উপাদান। রক্তের উপাদান কি? রক্তরস বা প্লাজমা, আর একটা রক্তকোষ বা রক্তকণিকা। আচ্ছা, একটা সাধারণ জিনিস দেখো, যদি কোনো কঠিনের সাথে কোনো তরলকে মেশানো হয় এবং মিশ্রিত দ্রবণ যদি তরল হয় তাহলে কি হবে? তাহলে তরল পরিমাণটা বেশি মেশানো হয়েছিল, সেই কারণে মিশ্রিত দ্রবণটা তরল হয়েছে, তাহলে কঠিন হতো। এখানেও দেখো রক্তটা কি আমাদের তরল তো, তাহলে রক্ততে যদি কঠিন উপাদান রক্তকণিকা এবং তরল উপাদান প্লাজমা বা রক্তরস থাকে, তাহলে কার পরিমাণ বেশি হওয়া উচিত? রক্তরস বা প্লাজমা। তাহলে দেখো জেনে গেলে, এবার আমাদের শুধু পার্সেন্টেজ জেনে নিতে হবে। তাহলে রক্তরস কত থাকে? রক্তরস থাকে 55%, আর রক্তকণিকা বা রক্তকোষ থাকে 45%। এবার আমরা আগে আলোচনা করে নেব রক্তরস বা প্লাজমার মধ্যে কি থাকে। দেখো এখানে আবার লক্ষ্য করো যে রক্তরস মানে কি? সেই জলের পরিমাণ বেশি থাকবে, সে কারণে রক্তরসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে জল। কত থাকে? 92%, 90 থেকে 92%। এছাড়া কি থাকবে? কঠিন পদার্থ থাকবে, গ্যাসীয় পদার্থ থাকবে। এবার গ্যাসীয় পদার্থ তো তোমরা সকলেই জানো, কি রক্ত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি পরিবহন করে, অক্সিজেন ভেতরে নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেয়। সেটা কোথায় আদান প্রদান হয়? শ্বাসতন্ত্রের মাধ্যমে। এছাড়া নাইট্রোজেন থাকবে। এবার আমরা চলে আসবো কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে মেনলি দু প্রকারের কঠিন পদার্থ থাকে, একটা জৈব পদার্থ, একটা অজৈব পদার্থ। কেমিস্ট্রির আইডিয়া থেকে আমরা দেখো সকলে 9 10-এ পড়েছি কিন্তু জৈব পদার্থ, অজৈব পদার্থ। জৈব পদার্থ মানে সেই সব পদার্থ জীবদেহ থেকে জীবজাত যৌগ, আর অজৈব পদার্থ যেগুলো জীবজাত যৌগ নয়। প্রথমে আমরা আলোচনা করে নিই জৈব পদার্থ কি থাকে। একটা কমন রুলস মনে রাখবে, আমাদের বডিতে যা কিছু কেমিক্যাল এলিমেন্ট আছে তা প্রায় মানে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে আর কি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা ফ্যাট। কার্বোহাইড্রেটের সরলতম ইউনিট গ্লুকোজ, একদম সরলতম কার্বোহাইড্রেট গ্লুকোজ। দেখো কার্বোহাইড্রেটের 3টে প্রকার আছে, একটা হচ্ছে কি মোনোস্যাকারাইড, স্যাকারাইড মানে কার্বোহাইড্রেট বা সুগার, আর মোনো মানে একটা, মানে এক ইউনিট সুগার নিয়ে যে কার্বোহাইড্রেটটা তৈরি হবে তাকে আমরা বলবো মোনোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড পরেরটা, অলিগোস্যাকারাইড মানে যেখানে 2 থেকে 10টা সিম্পল কার্বোহাইড্রেট থাকবে, আর পলিস্যাকারাইড মানে 10-এর বেশি যেখানে কার্বোহাইড্রেট থাকবে, 10-এর বেশি সংখ্যক মোনোস্যাকারাইড থাকবে। এইবার চলে আসবো প্রোটিন। প্রোটিনের মধ্যে প্রধান 4 প্রকারের প্লাজমা প্রোটিনের নাম মনে রাখতে হবে সকলকে। সেগুলো কি না? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। দেখো প্রত্যেকের শেষে ইন এন যুক্ত আছে। বায়োলজিতে মনে রাখবে ইন মানেই প্রোটিন, যে কোনো জিনিস ইন মানে প্রোটিন। এইবার আমি এই যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন বললাম, এগুলো সব অ্যামাউন্ট অনুসারে বললাম। মানে সব থেকে বেশি থাকে রক্তের মধ্যে অ্যালবুমিন, আর সব থেকে কম পরিমাণে প্রোটিন থাকে প্রোথ্রম্বিন। আরেকটা জিনিস মনে রাখবে, যেহেতু আমাদের রক্তের মধ্যে অ্যালবুমিনের পরিমাণটা সব থেকে বেশি থাকে, সে কারণে রক্তের অভিস্রাবণ চাপ নিয়ন্ত্রণ করে কে? অ্যালবুমিন। এছাড়া গ্লোবিউলিন থাকে, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ফাইব্রিনোজেনটা আমাদের রক্তের সব থেকে বড় প্রোটিন, সাইজে বড়, আকারে বড়। এরপরে কিসে চলে যাচ্ছি? এরপরে চলে যাচ্ছি স্নেহ পদার্থ। স্নেহ পদার্থের মধ্যে কি কি থাকবে?
প্রশমিত লিপিড থাকবে, ফসফোলিপিড যেটা হচ্ছে গিয়ে আমাদের সেল মেমব্রেনের একটা গুরুত্বপূর্ণ উপাদান, এছাড়া কোলেস্টেরল থাকবে, কোলেস্টেরল এস্টার থাকবে, এগুলো প্রত্যেকেরই নাম তোমাদের শোনা আছে। তারপরে আছে নন প্রোটিনেসিয়াস নাইট্রোজেনাস কম্পাউন্ড। কী কী থাকবে? নন প্রোটিনেসিয়াস মানে প্রোটিনজাত নয়, মানে কিন্তু নাইট্রোজেন আছে, তো সেগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এছাড়া আছে অন্যান্য পদার্থের মধ্যে রঞ্জক পদার্থ, রক্তের রং তো লাল হতেই হবে। আর কি থাকবে? উৎসেচক আমাদের বিভিন্ন রকম বিপাক কার্যে অংশগ্রহণ করবে, তাহলে উৎসেচকগুলো কি? রক্তের মাধ্যমেই এদিক থেকে ওদিকে যাবে, যেখানে উৎপন্ন হবে সেখান থেকে অন্য একটা স্থানে যাবে। হরমোনও ওই রক্তের মাধ্যমেই পরিবাহিত হবে। আর বিভিন্ন বিপাকীয় পদার্থ যেগুলো রক্তের মাধ্যমে রেচনতন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে চলে যায়। এটা গেল রক্ত রস বা প্লাজমা। এবার আমরা চলে আসবো কিসে? রক্তকণিকা, যেটা আমাদের আসল জানা দরকার। আচ্ছা বলো দেখি, রক্তকণিকা তাহলে আমাদের শরীরে কত প্রকারের হবে? 3 প্রকারের। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার অপর নাম কি? এরিথ্রোসাইট। এরিথ্রো কথার অর্থ হচ্ছে রেড মানে লাল, সাইট মানে সেল। তাহলে যে সেল দেখতে রং মানে লাল কালারের হয় বা লাল রঙের হয় তাকে আমরা বলবো লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার অপর নাম কি? শ্বেত রক্তকণিকার অপর নাম লিউকোসাইট। লিউকো মানে সাদা, সাইট মানে সেল, তাহলে শ্বেত রক্তকণিকা মানে লিউকোসাইট। আরেকটা আছে সেটা হচ্ছে অনুচক্রিকা। দেখো এটার নামের মধ্যেই আছে অনুচক্রিকা, মানে কি? অনু মানে ছোট, তাহলে এই 3 প্রকার সেলের মধ্যে সব থেকে ছোট সেলকে অনুচক্রিকা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস জেনে নাও যে অনুচক্রিকা আসলে সেল না, এটা সেলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই কারণে এর আকার সব থেকে ছোট হয়। আর আমাদের রক্তে যেহেতু 3টে যে রক্তকণিকা, সেই 3টে রক্তকণিকা কোনোটাই মানে কয়েকটা আসল সেল কয়েকটা নকল সেল, সে কারণে মানে সে নয় আর কি, সে কারণে এদেরকে আমরা কি বলবো? ফর্ড এলিমেন্ট। ঠিক আছে, কারণ যেহেতু এরা প্রকৃত অর্থে শেন নয়, যেমন অনুচক্রিকা প্রকৃত অর্থে শেন নয়। লোহিত রক্তকণিকার মধ্যে আর বেশি থাকে না, শুধুমাত্র প্রকৃত অর্থে সেল হবে কি? শ্বেত রক্তকণিকা, কারণ শ্বেত রক্তকণিকাতে সেলের সমস্ত ফিচার্সই আছে। এবার শ্বেত রক্তকণিকাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করব। যে কোনো জিনিস ক্লাসিফিকেশন করবে বা করা হয় যখন যে কোনো একটা ভিত্তিতে করা হয় উৎপত্তি অনুসারে বা অবস্থান অনুসারে বা কাজ অনুসারে। আমরা এখানে শ্বেত রক্তকণিকাকে কিসের ভিত্তিতে ভাগ করব? উপাদানের ভিত্তিতে। দুটো প্রকারের, একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, একটা অদানাদার। দানাদার শ্বেত রক্তকণিকার অপর নাম কি? গ্র্যানুলার লিউকোসাইট। ঠিক আছে, মানে গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে গ্র্যানিউলস মানে দানা আছে, যে সাইট মানে যে সেলের মধ্যে দানা আছে, আর এক গ্র্যানুলোসাইট মানে দানা বিহীন বা যে সেলের মধ্যে দানা নেই। এবার দানাদার শ্বেত রক্তকণিকা বা গ্র্যানুলোসাইট 3 প্রকারের হবে, একটা নিউট্রোফিল, একটা ইউসিনোফিল, একটা বেসোফিল। আর অদানাদারের মধ্যে হবে লিম্ফোসাইট, মোনোসাইট। আরেকটা অনুসারে বা আরেকটা ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে বা অরিজিন হিসেবে আমাদের শ্বেত রক্তকণিকাকে দুভাগে ভাগ করা হয়, একটা মাইলয়েড সিরিজ, একটা লিম্ফয়েড সিরিজ। মাইলয়েড সিরিজের মধ্যে আগে লিম্ফয়েডটা মনে রাখো, লিম্ফয়েড সিরিজের মধ্যে শুধু লিম্ফোসাইট থাকবে, শুধু লিম্ফোসাইট, একদম সহজ লিম্ফোসাইট থাকবে। তাহলে মাইলয়েড সিরিজের মধ্যে কি থাকবে? লিম্ফোসাইট বাদে বাকি যে দানাদার শ্বেত রক্তকণিকাগুলো বা অদানাদার শ্বেত রক্তকণিকা রয়েছে সেগুলো থাকবে। তাহলে এই গেল আমাদের রক্তকণিকা। এরপরে আমরা পরের সাইডে চলে যাচ্ছি। এবার আমরা আরবিসি নিয়ে আলোচনা করব। তার আগে একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা আছে টোটিপোটেন্ট, প্লুরিপোটেন্ট, মাল্টিপোটেন্ট, ইউনিপোটেন্ট। এগুলো প্রত্যেকটা কি সেটা জানা দরকার। দেখো আমাদের কিছু কিছু সেল রয়েছে যাদেরকে বলা হয় স্টেম সেল। সেই স্টেম সেলের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা হলো সে বিভাজিত হয়ে নতুন ভিন্ন ধরনের সেল বা অর্গান বা সমস্ত ধরনের পুরো বডি উৎপন্ন করতে পারে, সে কারণে তাদেরকে বলা হয় স্টেম সেল। এবং এই স্টেম সেলের মধ্যে কত প্রকারের রয়েছে এই স্টেম সেলেরা? না 4 প্রকার, প্রধানত 4 প্রকার। একটা টোটিপোটেন্ট, একটা প্লুরিপোটেন্ট, একটা মাল্টিপোটেন্ট, একটা ইউনিপোটেন্ট স্টেম সেল। টোটিপোটেন্ট স্টেম সেল মানে টোটাল বডি বা কমপ্লিট বডি ফর্মেশন করতে পারবে। যে কোনো একটা টোটিপোটেন্ট সেল কমপ্লিট বডি গঠন করতে পারে। তাহলে তোমরা একটু ভেবে দেখো কোন ধরনের হিউম্যান সেল টোটিপোটেন্ট ক্ষমতা রয়েছে? কোন ধরনের সেল? না নিষিক্ত ডিম্বাণু। ভেবে দেখো যে একটা নিষিক্ত ডিম্বাণু থেকে পুরো হিউম্যান বডি ফর্মেশন হয়।
তাহলে ওই নিষিক্ত ডিম্বাণুর কি ক্ষমতা রয়েছে? টোটিপটেন্সি ক্ষমতা রয়েছে, এবং ওই সেলটাকে আমরা কি বলবো? টোটিপটেন্ট স্টেম সেল। পরের টাইপটা যেটা আছে প্লুরিপটেন্ট স্টেম সেল। প্লুরিপটেন্ট মানে ওই সেলটা থেকে বিভিন্ন টাইপের টিস্যু উৎপন্ন হবে, কিন্তু গোটা বডি ফর্মেশন হবে না, বিভিন্ন টাইপের টিস্যু উৎপন্ন হবে। তারপরে আছে মাল্টিপোটেন্ট। মাল্টিপোটেন্ট মানে টিস্যু উৎপন্ন করতে পারবে না, কিন্তু বিভিন্ন টাইপের সেল উৎপন্ন করতে পারবে ওই সেলটা, তাকে বলবো আমরা মাল্টিপোটেন্ট স্টেম সেল। আর ইউনিপোটেন্ট, দেখো নামের মধ্যেই আছে, ইউনিপোটেন্ট মানে একটা ধরনেরই ক্ষমতা আছে, সেটা হচ্ছে কি একটা সিঙ্গেল টাইপের সেল উৎপন্ন করতে পারে, বিভিন্ন অনেকগুলো বিভাজন করে নাম্বার অফ সেলের পরিমাণ ইনক্রিজ করতে পারবে, কিন্তু সিঙ্গেল টাইপের সেল উৎপন্ন করতে পারবে। তাহলে এই গেল আমাদের স্টেম সেলগুলো। এরপরে আমরা পরের যে স্লাইড সেটাতে চলে যাব। এরপরে আমরা জানবো যে আমাদের বডিতে বা রক্তে যে সমস্ত সেল থাকে তাদের উৎপত্তিটা কোথায়, বা তারা কোথা থেকে উৎপত্তি হয়। তারা উৎপত্তি হয় আমাদের বোন ম্যারো যে আছে, মানে হাড়ের যে অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জা থেকে সমস্ত ধরনের সেল উৎপন্ন হয়। আর সেই অস্থিমজ্জায় এক ধরনের সেল আছে, সেই সেলটার নাম হচ্ছে প্লুরিপটেন্ট স্টেম সেল। দেখো আমি এক্ষুনি বললাম প্লুরিপটেন্ট মানে কি, ডিফারেন্ট টাইপের সেল উৎপন্ন করতে পারবে, ঠিক আছে। তাহলে প্লুরিপটেন্ট যে স্টেম সেল, সেখান থেকে প্রধানত দু প্রকারের সেল উৎপন্ন হয়, একটা মায়েলয়েড প্রিকারসর সেল সিরিজ আর একটা লিম্ফয়েড প্রিকারসর সেল সিরিজ। তাহলে মায়েলয়েড প্রিকারসর মানে কি, উত্তরাধিকার সূত্রে, মানে উত্তরাধিকার মানে কার উত্তরাধিকার বা কার উত্তরসূরি, সেটা হচ্ছে এই আরবিসি, ডাব্লিউবিসি, এদের উত্তরসূরিকে না মায়েলয়েড। এবার মায়েলয়েড সিরিজ থেকে যারা যারা উৎপন্ন হয় সেটা মনে রাখবে যে লিম্ফয়েড সিরিজ থেকে শুধুমাত্র লিম্ফোসাইট উৎপন্ন হয়। আমাদের যে 3 প্রকারের ব্লাড সেল আছে তার মধ্যে আবার যে ডাব্লিউবিসির যে টাইপ আছে সেগুলো টোটাল সমেত নিয়ে যদি আমি আলোচনা করি, তো সেখানে দেখা যাচ্ছে যে লিম্ফয়েড প্রিকারসর সেল থেকে শুধুমাত্র লিম্ফোসাইট উৎপন্ন হয়। তাহলে বাকি যে সমস্ত সেলগুলো আছে সেগুলো কি মায়েলয়েড সিরিজ থেকে উৎপন্ন হয়। তার মধ্যে কি কি রয়েছে? এরিথ্রোসাইট রয়েছে, গ্র্যানুলোসাইটের মধ্যে কি নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, আর কি আছে, মোনোসাইট আছে, প্লেটলেট আছে। তো এইবার আমরা তাহলে এগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এই মায়েলয়েড প্রিকারসর সেল থেকে উৎপন্ন হচ্ছে। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এরিথ্রোপয়েসিস, মানে আরবিসি নিয়ে পড়বো। তো আরবিসি উৎপন্ন হওয়া পদ্ধতিকে কি বলা হয়? এরিথ্রোপয়েসিস। দেখো নামের মধ্যে রয়েছে, বায়োলজিক্যাল প্রত্যেকটা নামের তাৎপর্য বা সন্ধি বিচ্ছেদ করলে বুঝতে পারবে। এরিথ্রো মানে রেড ব্লাড সেল, পয়েসিস মানে সিনথেসিস হওয়া। তাহলে এরিথ্রোপয়েসিসের এই কথাটার সম্পূর্ণ অর্থ কি দাঁড়ালো? দাঁড়ালো আরবিসি সিনথেসিস বা আরবিসির উৎপাদন প্রক্রিয়াকে আমরা বলবো এরিথ্রোপয়েসিস। কিভাবে ঘটে সেটা জানতে হবে না। এরিথ্রোপয়েসিস তাহলে শুরু হবে কোথায়? শুরু হবে আমাদের বোন ম্যারোতে। বোন ম্যারোতে শুরু হয়, কিন্তু কাদের ক্ষেত্রে? জন্মের পরে। তাহলে জন্মের আগে নিশ্চয়ই অন্য কোথা থেকে তৈরি হয়, বোন ম্যারো থেকে তৈরি হয় না, বা অস্থিমজ্জা থেকে তৈরি হয় না। এবার একটু ভেবে দেখো যে কেন তৈরি হয় না। কারণ যখন একটা ভ্রূণ থাকে, ভ্রূণটা যখন ডেভেলপ করে তখন কি একসাথে সমস্ত ধরনের বডি বা সমস্ত ধরনের অর্গানে ডেভেলপ হয়ে যায়? হয় না তো, ধীরে 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 ডেভেলপ হয়। যখন একদম ভ্রূণ অবস্থায় থাকে, ঠিক আছে, তখন কি হয়? তখন মায়ের ম্যাটার্নাল সার্কুলেশনের মাধ্যমে যে ব্লাডটা আসে সেই ব্লাড দিয়ে ওই শিশুটি গড়ে ওঠে, বা ফিটাসটা বড় হয়, বা ফিটাসটা ডেভেলপ হয়। কিন্তু যখন ফিটাসটা একটু বড় হয়ে গেল তখন কি মা আর সেই ফিটাসে ব্লাড সাপ্লাই দিতে পারবে? সাফিসিয়েন্ট হবে না তো মায়ের ব্লাডটা। তখন কি হবে? ওই ফিটাসের নিজস্ব একটা ব্লাড সার্কুলেশন পাওয়ার তৈরি হতে হবে। সে কারণে ফিটাসের ব্লাড সার্কুলেশন পাওয়ার তৈরি হয়। তখনও কিন্তু বোন ফর্মেশন হয় না, বা বোন হলেও বোন ফর্মেশন, বোনটা ডেভেলপড হয় না। সে কারণে বোনের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে আরবিসি উৎপন্ন হতে পারে না। তাহলে কোথা থেকে উৎপন্ন হয়? উৎপন্ন হয় প্রথমে একদম ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভাস্কুলেশা অঞ্চল, ভাস্কুলেশা বলে একটা অঞ্চল আছে, সেই অঞ্চল থেকে তৈরি হয়। তারপরে যখন ভ্রূণটা আরও ডেভেলপ হলো, জাস্ট জন্মের 1 মাস আগে কোথা থেকে তৈরি হয় না, লিভার আর স্প্লিন থেকে, এই দুটো থেকে আরবিসি উৎপন্ন হয়। তারপরে যখন বড় হয়ে গেল, যখন জন্ম হলো, জন্মের পর থেকে কোথা থেকে উৎপন্ন হওয়া শুরু হলো না, অস্থিমজ্জা থেকে। কারণ তখন হচ্ছে বোন ফর্মেশন হয়ে যায়, সে কারণে অস্থিমজ্জাতে শিফট হয়ে যায় আর এরিথ্রোপয়েসিস মেকানিজমটা। এইবার দেখো, এরিথ্রোপয়েসিস হয়ে গেলেই তো শুধু হবে না। এবার এরিথ্রোপয়েসিস যে প্রক্রিয়ার মাধ্যমে যে সেলটা উৎপন্ন হলো, সেই সেলটাকে কি ম্যাচিওর হতে হবে বা ম্যাচুরিটি হতে হবে।
সেই ম্যাচুরিটিটা কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। এখানে দেখো প্রথমে আমরা যে দেখতে পাচ্ছি প্রো এরিথ্রোব্লাস্ট আর এরিথ্রোসাইট। দেখো এরিথ্রোব্লাস্ট এরিথ্রোসাইট পার্থক্যটা কি? ব্লাস্ট আর স্লাইড। ব্লাস্ট তাহলে ব্লাস্ট এক রকমের সেল, সাইট এক রকমের সেল। এবার এই যে ব্লাস্ট সেল আছে, ব্লাস্ট সেলের দুটো প্রধান ক্যারেক্টার আছে। একটা ক্যারেক্টার হলো প্রোলিফারেটিভ পাওয়ার, মানে বিভাজন ক্ষমতা, এরা বিভাজিত হতে পারে। আরেকটা কি না, এরা আকারে বড় হয়। আর দ্বিতীয় নম্বরটা আরেকটা আছে, সেটা হচ্ছে এরা নন ফাংশনাল, মানে আরবিসির যে মেন ফাংশন সেই ফাংশন পরিণত আরবিসি করতে পারে, এর যারা প্রিকারসর সেল আছে তারা কিন্তু করতে পারবে না। তাহলে এরিথ্রোব্লাস্ট সেল মানে আমরা যখনই কোনো সেলের শেষে ব্লাস্ট দেখব তখন আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এই প্রোলিফারেশন ক্ষমতা এই সেলটার আছে প্রচণ্ড পরিমাণে, আর দ্বিতীয় হচ্ছে এই সেলটা সাইজে বড় হয়। তাহলে যখন ব্লাস্ট সেল থেকে ম্যাচিওর সেল উৎপন্ন হবে তখন কি হবে, সাইজটা ধীরে 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 কমতে থাকবে। আর কি হবে না, নিউক্লিয়াসের আকারও কমতে থাকবে, বা হচ্ছে গিয়ে ব্লাস্টের বিভাজন ক্ষমতা বা প্রোলিফারেটিভ পাওয়ার কমতে থাকবে। তাহলে যত পরিণতি হোক, পরিণতির দিকে যাচ্ছে তত কি হচ্ছে না, সাইজ কমছে, বিভাজন ক্ষমতা পাওয়ার কমছে বা ক্ষমতা কমছে, কিন্তু কি বাড়ছে না, ফাংশনাল পাওয়ারটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার তোমরা একটু লিখে নাও যে এরিথ্রোপয়েসিস বা আরবিসি ম্যাচুরেশনটা কিভাবে ঘটে। আমি স্টেপটা বলছি। প্রথমে হয় প্রো এরিথ্রোব্লাস্ট, তারপরে আর্লি নর্মোব্লাস্ট, তারপরে মিডিল নর্মোব্লাস্ট, তারপরে লেট নর্মোব্লাস্ট, তারপরে রেটিকিউলোসাইট, তারপরে ম্যাচিওর আরবিসি। ঠিক আছে, এইবার তোমরা বলো দেখি একটা জিনিস, যে পরিণত আরবিসিতে কি রক্ত নিউক্লিয়াস থাকে? নিউক্লিয়াস থাকে না, এটা নিউক্লিয়াস বিহীন হয়। সে কারণে তো আরবিসি দেখতে কিরকম হয়, দুপ্রান্ত চারটা হয়, মানে বায়োকনকেভ টাইপের হয় আরবিসি দেখতে। তাহলে দেখো যে যদি আরবিসি নিউক্লিয়াস না থেকে থাকে তবে আরবিসি উৎপন্ন হলো কোথা থেকে? কারণ আমরা কি জানি, কোনো সেলের বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস ছাড়া সম্ভব নয়। তাহলে কিভাবে উৎপত্তি হলো? তাহলে নিশ্চয়ই এটা ভাবতে হবে যে এর প্রিকারসর বা উত্তরসূরি যারা আছে তাদের নিশ্চয়ই নিউক্লিয়াস ছিল। হ্যাঁ ঠিক ধরেছো, তাদের নিউক্লিয়াস আছে, মানে যারা ব্লাস্ট সেল থাকে তাদের প্রত্যেকেরই নিউক্লিয়াস থাকে, তবেই তারা বিভাজন করতে পারে, নাহলে কিন্তু বিভাজন করতে পারতো না। এবার যত ম্যাচুরিটি হবে তত আরবিসির নিউক্লিয়াসটা ছোট হতে থাকবে, ছোট হতে 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 এক সময় নিউক্লিয়াসটা বেরিয়ে চলে যাবে, তারপরে আরবিসি নিউক্লিয়াস বিহীন সেলে পরিণত হবে। তাহলে যখন ব্লাস্ট সেল ছিল, এবার তুমি ভাবো যে কোথায় বেরোবে, কোথায় বেরোবে? স্বাভাবিকভাবে একটা যে আইডিয়া আমি দিলাম যে ব্লাস্ট সেল মানে কি নিউক্লিয়াস থাকবে, আর পরিণত হওয়া মানে কি নিউক্লিয়াস থাকবে না, সেই পরিণত হওয়া মানে সাইট যেগুলো সেগুলো পরিণত সেল কিন্তু। তাহলে দেখো আমি যে বললাম যে লেট নর্মোব্লাস্টের পরে কি হয়ে যাচ্ছে, লেট নর্মোব্লাস্টের পরবর্তী স্টেপ হচ্ছে রেটিকিউলোসাইট। দেখো রেটিকিউলোসাইট মানে সাইট এসে গেছে, তাহলে নিশ্চয়ই এই সেলটা নিউক্লিয়াস আর নেই। তাহলে এর আগের স্টেপ পর্যন্ত যে লেট নর্মোব্লাস্ট পর্যন্ত আরবিসিতে নিউক্লিয়াস ছিল, তাহলে আরবিসি নিউক্লিয়াসটা কোথায় চলে গেল না, লেট নর্মোব্লাস্টে চলে গেল। কেন চলে গেল সেটাকে যদি ভাবো, একটু ভেবে দেখো যে আরবিসি আর কি কাজ করে, মানে আরবিসির মেন বা গুরুত্বপূর্ণ ফাংশনটা কি? অক্সিজেন সরবরাহ করা। আর সেটার জন্য আরবিসিকে কে সাহায্য করে? সেটার জন্য সাহায্য করে হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনকে সিনথেসিস হতে হবে, তাহলে হিমোগ্লোবিন সিনথেসিস কখন শুরু হয় না, আর্লি নর্মোব্লাস্টে হিমোগ্লোবিন সিনথেসিস শুরু হয়। এবার ধীরে ধীরে হিমোগ্লোবিন এর পরিমাণ বাড়তে থাকে আর নিউক্লিয়াসটা ছোট হতে থাকে। এবার দেখো একটা আরবিসি সাফিসিয়েন্ট যত পরিমাণ হিমোগ্লোবিন দরকার, সেই হিমোগ্লোবিনটা তো সঞ্চিত হতে হবে বা সঞ্চয় হতে হবে, আর সেটা তখনই সঞ্চয় সম্ভব যদি আরবিসি থেকে নিউক্লিয়াসটা বেরিয়ে যায়। কারণ নিউক্লিয়াসটা বেরিয়ে গেলে একটা কি হবে, ফাঁকা স্থানের সৃষ্টি হবে বা স্পেস পাওয়া যাবে, সেই স্পেসে সাফিসিয়েন্ট পরিমাণ হিমোগ্লোবিন সিনথেসিস হতে পারবে, সে কারণে নিউক্লিয়াসটা আর্লি লেট নর্মোব্লাস্টে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, আর রেটিকিউলোসাইট কেন নামকরণ করা হয়েছে না, রেটিক কথার অর্থ হচ্ছে জালক আকার। কেন জালক আকার হয় না, এই ধরনের আরবিসির সাইটোপ্লাজমে অনেক এমআরএনএ থাকে। এই এমআরএনএ যখন স্টেন করা হয়, স্টেনিংয়ে তারা বিভিন্ন রকম কালার ধারণ করে, একটা পিঙ্ক কালার ধারণ করে। সে কারণে এই আরবিসিকে মাইক্রোস্কোপের তলায় দেখতে কিরকম হয় না, জালক আকার একটা সেল, মানে একটা সেল আছে যা সাইটোপ্লাজমে জালকের মতন বিন্যাস আছে, সে কারণে একে আমরা বলবো রেটিকিউলোসাইট। তারপরে আসবে ম্যাচিওর আরবিসি বা পরিণত আরবিসি।
এবার তাহলে আরবিসি আমরা জেনে গেলাম। এবার আমরা কি জানবো না আরবিসি অ্যামাউন্টটা কত। সেই একই রকম রুলস কি না মেলের ক্ষেত্রে একটু বেশি হবে, ফিমেলের ক্ষেত্রে একটু কম হবে। মেলের ক্ষেত্রে কত থাকে 50 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড। একটা জিনিস মনে রাখবে, 1 মাইক্রোলিটার মানে 1 ml। লিখে রাখো, খাতায় লিখো এটা। 1 মাইক্রোলিটার সমান 1 ml ব্লাড, আর 1 ডেসিলিটার সমান 100 ml ব্লাড। ঠিক আছে, তাহলে আমরা আরবিসির মান জানলাম। ছেলের ক্ষেত্রে 50 লাখ আর মেয়েদের ক্ষেত্রে 45 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, আরবিসির সাইজ। দেখো আরবিসির সাইজটা কিরকম না বায়ো কনকেভ, কারণ কি নিউক্লিয়াসটা থাকে না, সে কারণে দেখো মাঝেরটা একদম মাঝির বেদটা একদম সরু আছে আর দুদিকে স্ফেরিক্যাল আছে। এবার যে কোনো একটা জিনিসের যখন তুমি সাইজ বলবে, সেই সাইজটা কিভাবে তুমি দেখবে না সেই সাইজটা তুমি যে অ্যাঙ্গেলে দেখবে সেই অ্যাঙ্গেলে তাকে সাইজটা তার মতন হবে, মানে অ্যাঙ্গেল অনুযায়ী সাইজটা চেঞ্জ হবে। তাই আরবিসিকে যদি আমরা ওপর থেকে দেখি, আরবিসি কীরকম লাগবে, একটা সার্কুলার বা গোলাকার লাগবে, মানে থালার মতন বা চ্যাপটা থালার মতন লাগবে। আর যদি আমরা সাইড থেকে দেখি তখন আরবিসিকে লাগবে বায়ো কনকেভ বা দ্বি অবতল। কারণ কি না মাঝখানে নিউক্লিয়াস থাকে না। তাহলে আরবিসির ডাইমেনশন 3 প্রকারের হবে। একটা টোটাল রেডিয়াস হবে, সেই রেডিয়াসটা কত না 7.2 মাইক্রোমিটার। ঠিক আছে, 7.2 মাইক্রোমিটার টোটাল রেডিয়াস। আর বেদটা কত হবে, বেদটা 2 প্রকারের হবে। কারণ যেহেতু পরিধির দিকে কি হয় একটু স্ফীত থাকে, সে কারণে এর বেদটা হবে 2.2 মাইক্রোমিটার। আর মাঝখানের বেদটা হবে সরু, সেখানে হবে 1 মাইক্রোমিটার। তাহলে 3টে ডাইমেনশন মনে রাখতে হবে। একটা হচ্ছে কি 7.2 মাইক্রোমিটার, একটা 2.2 মাইক্রোমিটার পরিধির, আর একটা মাঝের যে ডাইমেনশন বা মাঝের যে বেদটা থাকে সেটা 1 মাইক্রোমিটার। এবার দেখো আরবিসি মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনটা কোথায় বেশি থাকবে না হিমোগ্লোবিনটা পেরিফেরির দিকে বেশি থাকে বা সাইটের দিকে বেশি থাকে। আর মাঝখানে একটা সেন্ট্রাল প্যালোর দেখা যায়, সেন্ট্রাল প্যালোর বা প্যালোর মানে কি একটু বিবর্ণ, মানে ওখানে হালকা হিমোগ্লোবিন থাকে। আমরা কি জানি হিমোগ্লোবিনের জন্য এটা ব্লাড লাল হয়। তাহলে আরবিসির কালার কেন লাল হয় না আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে বলে। এবার আরেকটা জিনিস জেনে রাখো যে আরবিসির যে সাইজ, সেই সাইজের তুলনায় হিমোগ্লোবিন মাত্র 33% থাকে। তাহলে আরবিসির সাইজ 100 ইউনিট হলে সেখানে মাত্র 33 ইউনিট হিমোগ্লোবিন থাকবে। সে কারণে কিন্তু আরবিসিটা কি চ্যাপ্টা হয়, ফুলে থাকে না। যদি হিমোগ্লোবিন বেশি থাকতো বা সমান থাকতো তাহলে কিন্তু ফুলে থাকতো। পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডটা হচ্ছে হিমাটোক্রিট। হিমাটোক্রিট কি না যদি আমরা একটা টেস্ট টিউব, দেখো এখানে 3টে টেস্ট টিউব আছে, একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমরা ব্লাড রাখি, ব্লাডটা যদি কিছুক্ষণে রেখে দিই তখন কি হবে, ব্লাডটা অভিকর্ষের ফলে থিতিয়ে পড়বে। থিতিয়ে পড়ে কি হবে না নিচের দিকে যার ওজন বেশি, মানে রক্তের 2টো উপাদান থাকে, তো একটা হচ্ছে কি ব্লাড সেল থাকে আর একটা কি প্লাজমা থাকে। এবার ব্লাড সেল যেহেতু ভারী সেই জন্য ওর অভিকর্ষের জন্য নিচের দিকে ব্লাড সেলগুলো থিতিয়ে পড়বে, আর উপরের দিকে কি থাকবে প্লাজমাটা থাকবে। তাহলে দেখো নিচের দিকে 45%, আমি আগেই বললাম যে 45% ফর্মেলিন বা ব্লাড রক্তকোষ থাকে, সে কারণে দেখো 45% রক্তকোষ। আর উপরের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে গিয়ে 55% রক্তকণিকা। আর হিমাটোক্রিটটা কি না এই তৃতীয় পড়ার পর যত শতাংশ টোটাল ব্লাডের রক্তকণিকা থাকবে সেটাকে আমরা বলবো হিমাটোক্রিট। এখানে দেখো টোটাল ব্লাডের যেহেতু 45% রক্তকণিকা থাকে, সে কারণে এই ব্লাডের হিমাটোক্রিট কত হবে 45%। এবার দ্বিতীয় ব্লাডটার ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ব্লাডে রক্তকোষটা অনেক বেশি আছে, সে কারণে কি রক্তকোষের পরিমাণটা বেশি থাকার জন্য দণ্ড মানে হিমাটোক্রিট পোর্শনটা অনেকটা বেশি হয়েছে, কারণ আরবি নাম্বার অফ সেলের সংখ্যা বেশি। তাহলে এখানে কি স্বাভাবিকভাবে হিমাটোক্রিট বেশি হবে। আর পলিসাইথেমিয়া কথার অর্থ হচ্ছে যখন আমাদের দেহে আরবিসির যে নর্মাল ভ্যালু বা নর্মাল কাউন্ট তার থেকে যখন বেশি উৎপন্ন হবে তাকে বলবো আমরা পলিসাইথেমিয়া। আর অ্যানেমিয়া মানে হচ্ছে যখন আরবিসির নাম্বারটা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। সে কারণে দেখো আরবিসি নাম্বার কমে গেছে মানে কি আমাদের সেলের প্রধান আরবিসি বেশি থাকে, প্রধানত ডাব্লিউবিসি আরবিসি থাকে 45 লক্ষ বা 50 লক্ষ, ডাব্লিউবিসি থাকে মাত্র কত 4 থেকে 11,000 পার মাইক্রোলিটার। আর অনুচক্রিকা তো খুবই ছোট, তবুও একটু বেশি থাকবে, ওটা থাকে 1.5 থেকে 4 লক্ষর মতন। তাহলে দেখো আরবিসি বা তো আরবিসির সেলের সংখ্যা যখন কমে যাবে হিমাটোক্রিটের পরিমাণও কমে যাবে। এবার আরেকটা জিনিস মনে রাখবে, হিমাটোক্রিটের অপর নাম হচ্ছে গিয়ে প্যাকড সেল ভলিউম বা পিসিভি। প্যাকড সেল ভলিউম মানে সেলটা প্যাকড হয়ে গেছে,
একটা ভলিউমের মধ্যে প্যাকড হয়ে গেছে, সে কারণে তাকে বলা হচ্ছে প্যাকড সেল ভলিউম। এর অপর নামই হিমাটোক্রিট। তাহলে হিমাটোক্রিট নর্মাল ব্লাডে কত থাকে? নর্মাল ব্লাডে থাকে 45%, আর যাদের ক্ষেত্রে পলিসাইথিমিয়া তাদের ক্ষেত্রে 45-এর বেশি থাকবে, আর যাদের ক্ষেত্রে অ্যানিমিয়া থাকে তাদের ক্ষেত্রে 45%-এর কম থাকবে। এবার আমরা চলে যাব পরের স্লাইড। পরের স্লাইডে দেখব যে আরবিসি কিভাবে উৎপন্ন হয়। না, এবার আমরা জেনে নেব হিমোগ্লোবিন সম্বন্ধে। প্রথমে আসি হিমোগ্লোবিন সিনথেসিস কীভাবে হয়। দেখো, হিমোগ্লোবিন সিনথেসিস হয় আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড যেটার নাম গ্লাইসিন, আরেকটা কম্পাউন্ড সাকসিনাইল কোয়ে, এটা দুটো যুক্ত হয়ে কি উৎপন্ন করে? অ্যালা উৎপন্ন করে, অ্যামাইনো লিভোলিউনিক অ্যাসিড। এবার দু অণু অ্যামাইনো লিভোলিউনিক অ্যাসিড নিয়ে উৎপন্ন হয় কি না একটা পাইরোল রিং। এখানে টোটালটা করার দরকার নেই, তোমাদের লাগবে না, আমি সহজভাবে বলে দিচ্ছি জিনিসটা কিভাবে হয়। দেখো, তাহলে প্রথমে কি বললাম না, সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন মিলে তৈরি হলো অ্যালা, এবং অ্যালা দুটো অণু অ্যালা নিয়ে কি উৎপন্ন করবে? পাইরোল রিং ফর্মেশন করবে। এবার দেখো, পাইরোল রিং 4 অণু একই রকমের পাইরোল রিং নিয়ে তৈরি করবে প্রোটোপরফাইরিন। এবার যখন প্রোটোপরফাইরিনের মধ্যে আয়রন Fe2+ হিসেবে যুক্ত হবে তখন তার নাম হবে হিম। তাহলে একটা হিম মলিকিউল উৎপন্ন হলো। এবার একটা হিমোগ্লোবিনে এরকম 4টে হিম থাকবে। কিভাবে থাকবে না, প্রত্যেকটা হিমে একটা করে গ্লোবিন চেন যুক্ত হবে। হিমোগ্লোবিন এই নামটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, কি থাকবে না, হিম থাকবে, গ্লোবিন থাকবে। হিম মানে এই অংশটা, আর গ্লোবিন মানে একটা প্রোটিন। কোথা থেকে উৎপন্ন হয় না, গ্লোবিন উৎপন্ন হয় সেই রক্তের যে 4 প্রকারের প্লাজমা প্রোটিন ছিল তার মধ্যে গ্লোবিউলিন। তাহলে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটা কি টাইপের? গ্লোবিউলিন টাইপের। হিমোগ্লোবিনে কত প্রকারের গ্লোবিউলিন চেন থাকে না, 4 প্রকারের গ্লোবিউলিন চেন থাকে, একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা। এবার দেখো, হিমোগ্লোবিনকে যদি আমরা ভাগ করি বা টাইপ হিসেবে আমরা 3 প্রকারের হিমোগ্লোবিন হিসেবে পাবো। একটা হচ্ছে হিমোগ্লোবিন অ্যাডাল্ট বা তাকে বলা হয় হিমোগ্লোবিন এ, আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন A2, আরেকটা হিমোগ্লোবিন এফ বা ফিটাল হিমোগ্লোবিন। এটা কিভাবে হয় না, এটা হয় হিমোগ্লোবিনের হিম পোর্শনটা ঠিক থাকে, চেঞ্জ হয় শুধু গ্লোবিন চেনের ভিত্তিতে। তার আগে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে এই গ্লোবিউলিন চেন থেকে শুধুমাত্র হিমোগ্লোবিন সিনথেসিস হয় না, গ্লোবিউলিন প্রোটিন থেকে। গ্লোবিউলিনের যে আলফা, বিটা, গামা, ডেল্টা সাবটাইপ আছে, এই 4টে সাবটাইপই হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য মানে উৎপন্ন করে, হিমোগ্লোবিন সিনথেসিসে সাহায্য করে। এছাড়া ওই গ্লোবিউলিনের প্রোটিনের যে বিটা চেন আছে, সেই বিটা চেন থেকে আমাদের রক্তের প্লাজমা মানে কোফ্যাক্টর না, ওটা হচ্ছে গিয়ে রক্ততঞ্চনের ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর উৎপন্ন হয়। আর গামা চেন থেকে বা গামা গ্লোবিউলিন থেকে আমাদের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয়। অ্যান্টিবডিগুলো কি আমাদের দেহের ডিফেন্স মেকানিজমের জন্য কাজে লাগে, আমাদের বডি সোলজার। সো গামা গ্লোবিউলিন থেকে এই অ্যান্টিবডি উৎপন্ন হয়। এইবার আমরা চলে যাব যে কি টাইপের হিমোগ্লোবিন থাকে। তাহলে আমরা 3টে টাইপের হিমোগ্লোবিন বললাম, একটা হিমোগ্লোবিন অ্যাডাল্ট, হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2, আর একটা হিমোগ্লোবিন এফ। তাহলে আমরা দেখে নিই পরের স্লাইডটাতে। দেখো, সাকসিনাইল কোয়ে থেকে এই সাকসিনাইল কোয়ে এবং গ্লাইসিন মিলে কি অ্যালা উৎপন্ন হয়েছে, দুটো অ্যালা মিলে পাইরোল রিং। সেখান থেকে একটা পাইরোল রিং, তারপরে 4টে পাইরোল রিং নিয়ে তো ফর্মেশন হয়েছে প্রোটোপরফাইরিন, তারপরে তার সাথে যখন এফি যুক্ত হয়েছে তাকে আমরা বলবো হিম। এবার একটা Fe2+ বা একটা হিমোগ্লোবিনে একটা আলফা চেন থাকে, একটা বিটা চেন। এবার প্রত্যেকটা আলফা চেন দুটো টাইপের, দুটো করে আলফা চেন থাকে, মানে একটা হিমোগ্লোবিনে কত টাইপের গ্লোবিউলিন প্রোটিন থাকে? 2 টাইপের, একটা আলফা, একটা বিটা। আমি কিন্তু এটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের কথা বলছি। তাহলে একটা আলফা চেন থাকবে, একটা বিটা চেন থাকবে। আলফা চেন কটা থাকে? 2টো থাকে। আর বিটা চেন কটা থাকবে? 2টো থাকবে। সে কারণে কটা হিম মলিকিউল হলো? 4টে হিম মলিকিউল, আলফা 2টো, বিটা 2টো। এবার দেখো, একটা হিম মলিকিউল একটা অক্সিজেন মলিকিউলকে বাইন্ড করতে পারে। তাহলে দেখো, একটা গোটা হিমোগ্লোবিন কটা অক্সিজেন মলিকিউল বাইন্ড করতে পারবে? 4টে অক্সিজেন মলিকিউল বাইন্ড করতে পারবে। কারণ কি, 4টে আমার ইউনিট আছে, সে কারণে 4টে ইউনিটে 4টে হিমোগ্লোবিন অক্সিজেন যুক্ত হয়ে যাবে। এবার আরেকটা জিনিস দেখে নাও, যে একটা জিনিস মাথায় রাখো, এটা ইনফরমেটিভ। এটা হচ্ছে গিয়ে 1 গ্রাম হিমোগ্লোবিন
1.34 ml অক্সিজেন বহন করতে পারে। আচ্ছা, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কত। মেলের ক্ষেত্রে থাকে 14.5 বেশি, আর ফিমেলের ক্ষেত্রে থাকে 13.5। এবার যে হিসেবটা দিচ্ছি যে 100 ml রক্ত কত ml অক্সিজেন বহন করতে পারে, এই হিসেবটা আমরা এখন করব। কিভাবে করব না, দেখো আমি কি বললাম যে আমাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কত, মেলের ক্ষেত্রে 14.5 গ্রাম পার ডেসিলিটার, মানে 100 ml। 100 ml এ 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে। দেখো হিসেবটা খুবই সহজ। একটা শুধু ইনফরমেশন মনে রাখবে যে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন বহন করতে পারে। এটা লিখে নাও যে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন বহন করে। তাহলে আমাদের দেহে 100 ml ব্লাডে কত হিমোগ্লোবিন থাকে, 14.5 গ্রাম হিমোগ্লোবিন কত ml অক্সিজেন বহন করতে পারবে না 14.5 ইন্টু 1.3 কত হচ্ছে না 19.43 মতো। তাহলে 100 ml ব্লাডে কত ml অক্সিজেন বহন করতে পারে না 100 ml ব্লাড 19.43 ml অক্সিজেন বহন করতে পারে। এবার পরেরটা আমরা জানবো কি না আরবিসি পরিণতি কি হয়। দেখো আরবিসি উৎপন্ন হলো কোথায়, অস্থিমজ্জাতে। তারপরে 120 দিন আমাদের ব্লাড সার্কুলেশনে সে তার যা কাজ সেই কাজ করার পর বুড়ো হয়ে গেলে আরবিসিকে আমাদের আর ব্লাড রাখবে না। সে আরবিসিকে কি করবে না আমাদের দেহের স্প্লিন বা প্লীহা ধ্বংস করে দেবে। সে কারণে স্প্লিনকে কি বলা হয়, আরবিসির কবরখানা বা গ্রেভিয়ার্ড অফ আরবিসি। এবার দেখো আরবিসি ভাঙলে কি উৎপন্ন হবে। আরবিসিতে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে আর সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেনে কি থাকে আমরা সকলেই জানি, প্রোটিন আর লিপিড থাকে। প্রোটিন কি নিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। সে কারণে কি অ্যামাইনো অ্যাসিড ফুলে চলে যাবে। আর লিপিড ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে তৈরি হয়, সে কারণে সেও তার ফুলে চলে যাবে। এবার আসলে দেখতে হবে তারপরে সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে আর এনজাইম থাকে। এনজাইম কি নিয়ে তৈরি হয়, সেই এনজাইম প্রোটিন নিয়ে তৈরি হয়। তাহলে এনজাইম হলে কি উৎপন্ন হবে, প্রোটিন পাওয়া যাবে। এইবার হিমোগ্লোবিন কথাটা নামের মধ্যে কি আছে, হিম আর গ্লোবিন। তাহলে গ্লোবিনটা আবার কি প্রোটিন, সেও আবার কি ভেঙে উৎপন্ন করবে, সেই প্রোটিন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করবে। অ্যামাইনো অ্যাসিড কোথায় যাবে, অ্যামাইনো অ্যাসিড ফুলে চলে যাবে। তোমাদের এতটা না জানলেও হবে, আমি যতটা বলছি ততটা মনে রাখবে। তাহলে গ্লোবিউলিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। এরপর কি আসবে, আসল অংশ হিম ভেঙে দুটো জিনিস উৎপন্ন করবে, একটা বিলিভার্টিন আর একটা ফেরিটিন না, লোহা। এবার ফ্রি লোহা আমাদের বডির ক্ষেত্রে ক্ষতিকারক, সে কারণে ফ্রি লোহাকে কি করবে না লিভার থেকে একটা প্রোটিন সিনথেসিস হয়, সেই প্রোটিনটার নাম হচ্ছে অ্যাপোপেরিটিন। সেই অ্যাপোপেরিটিন লোহার সাথে বাইন্ডিং করে লোহাকে কি উৎপন্ন করবে, ফেরিটিনে পরিণত করে দেবে। আর এই ফেরিটিনটা পরবর্তীকালে আরও পলিমারাইজেশনের মাধ্যমে হিমোসিডেরিন উৎপন্ন করবে। তাহলে হিমোসিডেরিনটা কি না ফেরিটিনের পলিমার। মনে রাখবে আমাদের দেহে লোহা দুটো জিনিস রূপে সঞ্চিত থাকে মেনলি, একটা হচ্ছে ফেরিটিন যেটা ম্যাক্সিমাম 80%, আর একটা হিমোসিডেরিন যেটা 20% হিসেবে সঞ্চিত থাকে। এরপরে আমরা বিলিভার্ডিন কি হবে না বিলিভার্ডিন রিডাকটেজ এনজাইমের মাধ্যমে বিলিরুবিন উৎপন্ন করবে। এবার এই বিলিরুবিন মলের মাধ্যমে এসে স্টার্কোবিলিন উৎপন্ন করবে, যার জন্য মলের কালারটা কি হবে, ইয়েলো কালারের হবে। পরে স্টার্কোবিলিন অক্সিজেনের সংস্পর্শে এসে জারিত হয়ে কি উৎপন্ন করবে, বিলিভার্ডিন উৎপন্ন করবে স্টার্কোবিলিনোজেন। এবার স্টার্কোবিলিনোজেনের জন্য আমাদের ব্লাডের মলের কালারটা ইয়েলো হয়। পরে যখন মল বাতাসের সংস্পর্শে আসবে তখন ব্রাউন কালারের হয়ে যাবে, কারণ না এই স্টার্কোবিলিনোজেন অক্সিডাইজ হয়ে কি উৎপন্ন করবে, স্টার্কোবিলিন উৎপন্ন করবে। আরেকটা পার্ট ইউরোবিলিনোজেন, সে মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে। দেখো ইউরোবিলিনোজেন মানে ইউরিনের মাধ্যমে যে বিলিরুবিনটা বেরিয়ে যায় তাকে আমরা বলবো ইউরোবিলিনোজেন। এবার মনে রাখবে যে আমাদের নর্মাল ইউরিনের কোনো কালার হয় না। স্টার্কোবিলিনোজেন মলের কালারের জন্য দায়ী, কিন্তু ইউরোবিলিনোজেন মূত্রের কালারের জন্য দায়ী নয়। যদি এই মূত্রকে অনেকক্ষণ রেখে দেওয়া হয় তবে ইউরোবিলিনোজেন অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে ইউরোবিলিন উৎপন্ন করবে, যেটার কালারটা নর্মাল ইয়েলো ব্রাউন কালারের হবে। আরেকটা ইনফরমেশন বলা হয়নি, সেটা হচ্ছে গিয়ে আমাদের বডিতে কত প্রকারের হিমোগ্লোবিন থাকে না 3 প্রকারের। একটা হচ্ছে হিমোগ্লোবিন এ, যেটাকে অ্যাডাল্ট হিমোগ্লোবিন বলা হয়, যেটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে 97% থাকে, যেখানে হিমোগ্লোবিনে আলফা 2 বিটা 2 গ্লোবিউলিন চেন থাকে। তারপরে থাকে হিমোগ্লোবিন এফ।
যেটাকে ফিটাল হিমোগ্লোবিন বলা হয়। ফিটাল হিমোগ্লোবিন তাহলে নামের মধ্যেই আছে, কোথায় বেশি থাকবে? ফিটাসের মধ্যে বেশি থাকবে। তাহলে নর্মাল অ্যাডাল্ট ব্লাডের ক্ষেত্রে এটা 1%-এরও কম থাকে। আর এখানে কোন প্রকারের গ্লোবিন চেন থাকে? আলফা 2, গামা 2। আর হিমোগ্লোবিন A2 টাইপের একটা হিমোগ্লোবিন থাকে, যেটা আমাদের দেহে অ্যাডাল্টের ক্ষেত্রে 1-2% থাকে। সেখানে আলফা 2, ডেল্টা 2 চেন থাকবে। স্লাইডে চলে এলাম। দেখো, আরবিসি উৎপন্ন হওয়াকে এরিথ্রোপয়েসিস বলা হয়। যদি কারো দেহে আরবিসি কম উৎপন্ন হয় বা হিমোগ্লোবিন কম উৎপন্ন হয়, সেই কন্ডিশনকে আমরা বলবো অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়ার সংজ্ঞাটা হলো, যদি কারো দেহে আরবিসি বা হিমোগ্লোবিন বা দুটোই কম থাকে, তখন তাকে আমরা বলবো অ্যানিমিয়া। দেখো এখানে দুটো স্লাইডের মধ্যে পার্থক্য করো, একটাতে আরবিসির পরিমাণ অনেক বেশি আছে, আর একটাতে আরবিসির পরিমাণ কমে গেছে। সে কারণে আমরা একে বলবো অ্যানিমিয়া। অ্যানিমিয়া। আর যদি আরবিসি বেশি পরিমাণে উৎপন্ন হয়, তাকে আমরা বলবো পলিসাইথিমিয়া রুব্রা ভেরা বা পলিসাইথিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হবে? পিসিভির মান 45%-এর কম হবে। আর পলিসাইথিমিয়া ভেরার ক্ষেত্রে পিসিভির মান, প্যাক্সেল ভলিউমের মান 45%-এর বেশি হবে। এবার অ্যানিমিয়ার মধ্যে তোমাদের যেটুকু জানতে হবে, একটা জেনে রাখবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রনের জন্য হয়, অভাবের জন্য হয়। আয়রনে অভাবের জন্য হয়, ডেফিসিয়েন্সি মানে অভাবের জন্য। আরেকটা আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। দেখো এটার নামের মধ্যেই আছে, অ্যা মানে অ্যাবসেন্স, যে কোনো বায়োলজিতে অ্যা মানে অ্যাবসেন্স, প্লাস্টিক মানে কোনো সেল থাকবে না। তাহলে বোন ম্যারো যদি সমস্ত প্রকার সেলের প্রোডাকশন একদম কমিয়ে দেয় বা একদম প্রায় উৎপন্ন হয় না বলেই চলে, সেই ধরনের অ্যানিমিয়াকে আমরা বলবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে দেখো এটা একটা মিসনোমার, এটা অ্যাকচুয়ালি অ্যানিমিয়া নয়, একটা কি? প্যানসাইটোপেনিয়া। দেখো যে কোনো ব্লাড সেল তার নর্মালের থেকে কম পরিমাণে যদি উৎপন্ন হয়, তাকে আমরা বলবো এনিয়া। ঠিক আছে, মানে পেনিয়া। আর যদি বেশি উৎপন্ন হয়, তাকে বলবো আমরা সাইটোসিস। তাহলে আরবিসির বেশি উৎপন্নকে আমরা কি বলতে পারি? এরিথ্রোসাইটোসিস, বা অপর নামটা কি? পলিসাইথিমিয়া। আর যদি আরবিসি কম উৎপন্ন হয়, তাকে আমরা বলবো এরিথ্রোপেনিয়া বা অ্যানিমিয়া। এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে যেহেতু 3 ধরনের সেলেরই কম উৎপন্ন হয়, মানে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, সে কারণে প্যানসাইটোপেনিয়া, প্যান কথার অর্থ হচ্ছে সব, হোল, প্যান মানে হোল, সে কারণে মানে সমস্ত। তাহলে প্যানসাইটোপেনিয়া মানে সব ধরনের সেল কম উৎপন্ন হবে। আরেকটা জিনিস মনে রাখবে, যে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এর অভাবে আমাদের দেহে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলে একটা অ্যানিমিয়া হয়, যেখানে আরবিসির সাইজটা বেশি থাকে। কেন? দেখো, যেহেতু ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড ডিএনএ সিনথেসিস সাহায্য করে, তাহলে একটা সেলের ডিএনএ সিনথেসিসে যদি বাধা পড়ে, যদি এর অভাব হয়, তাহলে ডিএনএ সিনথেসিসে বাধা পড়বে, তাহলে কি হবে? নিউক্লিয়াস বিভাজন হতে পারবে না। এবার ভাবো, একটা সেল নিউক্লিয়াস বিভাজন হতে পারছে না, কিন্তু সাইটোপ্লাজমে ম্যাচুরেশন হচ্ছে, মানে সাইটোপ্লাজম, সেখানে সাইটোপ্লাজম কি নিয়ে তৈরি হয়? মেনলি হিমোগ্লোবিন নিয়ে তৈরি হয়। আর হিমোগ্লোবিন সিনথেসিসের জন্য মেন কি দরকার? আয়রন দরকার। তাহলে বডিতে আয়রনের পরিমাণ ঠিক আছে, কিন্তু ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে, সে কারণে কি হবে না, আয়রন ঠিক থাকার জন্য সাইটোপ্লাজমের ম্যাচুরেশনটা ঠিকঠাক হবে, কিন্তু যেহেতু নিউক্লিয়াসের ম্যাচুরেশন হবে না বা নিউক্লিয়াস ডিভিশন হবে না, সে কারণে সেলটার পরিমাণ বেড়ে যাবে। তাহলে অ্যানিমিয়া কেন বলবো? কারণ আরবিসি নাম্বারে কম থাকবে, বেড়ে যাবে ঠিক আছে, সেলের আকার বাড়লো, কিন্তু দেখো নিউক্লিয়াস ডিভিশন হতে পারছে না, মানে সেল ডিভিশন হতে পারছে না, সে কারণে কি নিউক্লিয়াসের পরিমাণ আরবিসির পরিমাণ কমে যাবে। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা আবার পরের ব্লাডের যে পার্টটা ডব্লিউবিসি প্লেটলেট আলোচনা করব। সকলকে ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে আবার থ্যাংক ইউ। যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, বা যদি কোনো পার্ট কেউ বুঝতে না পারো, বা যদি কিছু বাকি রয়ে গিয়ে থাকে, তাহলে প্রত্যেকে নিচে কমেন্টে জানাবে, আমি প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব।